চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দুটোই কমপ্লিট, আমরা দুটো ফাইনালিস্ট পেয়ে গেলাম। একদিকে দ্য আনবিটেবল আর্সেনাল, এখন অবধি যারা ম্যাচ হারেনি, আরেকদিকে কালকে পিএসজি আলিয়ান্স আরিনাতে গিয়ে 1-0 বলে কালকে বায়ার্ন মিউনিখকে হারালো। কন্ট্রোভার্সিস আছে, অবশ্যই কন্ট্রোভার্সিস আছে। দুটো মানে হ্যান্ডবল, একটা পেনাল্টি হতে পারতো কিনা সেটা নিয়ে কন্ট্রোভার্সি, একটা সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে গেলে নুনো মেন্ডেসের রেড কার্ড হতো কিনা সেটা নিয়ে কন্ট্রোভার্সি। বাট দুটোর ক্ষেত্রে ইউএফএ তাদের এক্সপ্লেনেশনস দিয়ে দিয়েছে। ফার্স্ট যে হ্যান্ডবলটা যেটা নুনো মেন্ডেসের হলো, সেটাতে বায়ার্ন মিউনিখ পুরোপুরি ডিমান্ড করেছিল ওটা সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে রেড বল হয়, মানে রেড কার্ড হয়। কিন্তু যেটা মেন সমস্যা, ওই হ্যান্ডবলটা হওয়ার জাস্ট আগে লাইন্সম্যান কনফার্ম করেছিল যে বায়ার্ন মিউনিখের বিল্ড আপেতে একটা হ্যান্ডবল হয়েছে, সেই জন্য রেফারি আগের হ্যান্ডবলটাকে দিয়েছে। অ্যান্ড সেকেন্ড যেটা পেনাল্টি বক্সের ভেতর পিএসজি প্লেয়ারের হাতে লেগেছিলো, আই থিঙ্ক নেভেসের হাতে লেগেছিল। তো ওইটার ক্ষেত্রে কেন পেনাল্টি দেওয়া হলো না? কারণ যেটা এক্সপ্লেনেশন করেছে ইউএফএ আর ভিএআর থেকে যেটা এক্সপ্লেনেশন করেছে যে বিকজ ডিফেন্ডার বলটা ক্লিয়ার করছিল অ্যান্ড দ্য বল ওয়াজ নট গোয়িং টুওয়ার্ডস দ্য গোল, বল ক্লিয়ার করা হয়েছিল, যার হাতে লেগেছে সে ছিল বলের অনেক কাছে, তার ফলে তার পক্ষে তার ওটা ন্যাচারাল রিয়াকশান ওখানে ঘুরতে যাওয়া এবং হাতটা বডি থেকে হালকা সরে যাওয়া, সেখানে হাতে বল লাগা। সো ইট ওয়াজ নট ইন্টেনশনাল এনাফ, যেখানে গোল প্রিভেন্ট করার কোনো রকম চেষ্টা ওই মানে হাতের মাধ্যমে হয়েছে বলটাকে আটকে। কোনো রকমভাবে ওই যে বলটা ক্লিয়ার করা হচ্ছিল সেটাতে এমন কোনো চান্সেসও ছিল না যে বলটা গিয়ে বায়ার্ন মিউনিখের কোনো প্লেয়ারের কাছে গিয়ে পড়বে বক্সের ভেতর, যেখান থেকে গোল ক্রিয়েট হতে পারে। তো দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অ্যান্ড আই থিঙ্ক ইটস এ কারেক্ট এক্সপ্লেনেশন আমার মনে হয়। কারণ একটা হয় ইন্টেনশনালি গোল আটকানোর জন্য হ্যান্ডবল, একটা হয় আনইনটেনশনাল বাট গোল হয়ে যেতে পারতো ওই মুহূর্তে, সেটার জন্য হ্যান্ডবল। বাট আনইনটেনশনাল কোনো হ্যান্ডবল যেটা কোনো রকমভাবেই গোল হতে পারতো না, সেখানে আই থিঙ্ক পেনাল্টি দেওয়াটা হার্শ। বাট যেটা মেন কালকে যে ইট ওয়াজ এ ইলেকট্রিফাইং স্টার্ট ফ্রম পিএসজি, ইট ওয়াজ এ ইলেকট্রিফাইং স্টার্ট ভাই। 3 মিনিটের মাথায় ডেম্বেলের গোল, অ্যান্ড দেন যদি ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স বলে, ইট ওয়াজ আ মাস্টার ক্লাস। কারণ যদি আপনি খুব ভালোভাবে একটা জিনিস নোটিস করেন, ফার্স্ট ম্যাচের পর বলা হয়েছিল পিএসজি অ্যান্ড বায়ার্ন দুটো টিমই কেউ ডিফেন্ড করতে পারে না, ঠিক? এই ম্যাচের পর এখন যেটা লোকে বলছে সেটা হচ্ছে যে বায়ার্ন লাকি ছিল না। বাট আমি যেটা দেখলাম কালকে খেলায়, অ্যান্ড যেটুকু আমি ফুটবল বুঝি, তাতে আমার যেটা মনে হলো যে বায়ার্ন মিউনিখ tried their best, but it was a tactical brilliance from লুই এনরিকে। আপনারা যদি ফার্স্ট লেগটা ভালোভাবে দেখেন তাহলে দেখবেন বায়ার্নের ম্যাক্সিমাম অ্যাটাকগুলো হয় কোথা থেকে? লুইস দিয়াস লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে ওলিসে, আর ওদিকে হচ্ছে আপনার হ্যারিকেন নাম্বার 9 খেলে ঠিক কথা, বাট মুসিয়ালা, জামাল মুসিয়ালার যে রোলটা না, সেই রোলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বায়ার্নের অ্যাটাক ক্রিয়েট করার জন্য। এখন জামাল মুসিয়ালা যে স্পেসটা ক্রিয়েট করে, সেই স্পেসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে বিকজ হ্যারিকেন ড্রপ করে। যদি ফার্স্ট লেগে দেখেন, হ্যারিকেন ড্রপ করে বল কালেক্ট করছিল, আর যখন বল কালেক্ট করছিল সে ডিফেন্স থেকে, পিএসজির ডিফেন্স থেকে একটা ডিফেন্ডারকে নিজের সঙ্গে ট্র্যাক করে নিয়ে যাচ্ছিল মিডফিল্ড অবধি, একটা ওপেন স্পেস তৈরি হচ্ছিল ফর মুসিয়ালা। যখন মুসিয়ালার জন্য ওপেন স্পেস তৈরি হচ্ছে, সেখানে আরেকটা সেন্টার ব্যাক বা আরেকটা লেফট ব্যাক যখন সেই জায়গাটা কভার আপ করতে যাচ্ছিল, লুইস ডিয়াজ অনেকটা ওপেন স্পেস ক্রিয়েট করছিল লেফট হ্যান্ড সাইডে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এই ম্যাচে যখন বায়ার্ন করতে স্টার্ট করলো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যখন লুইস এনরিকে নিজের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সটা দেখালো অ্যাজ এ ম্যানেজার। কালকে যদি আপনি নোটিস করেন সেকেন্ড লেগ ম্যাচেতে, ইট ওয়াজ লুইস এনরিকে যে এই জায়গাটা স্পট করে নিয়েছিল ওকে, যে আমাদের হ্যারি
হ্যারি কেন কোথা থেকে খেলাটা তৈরি করার চেষ্টা করছে? হ্যারি কেনকে কোম্পানি অনেকটা ক্লাসিক নাম্বার 10 হিসাবে ইউজ করতে চাইছিল, যেটা মুসিয়ালার রোল, বাট বিকজ হ্যারি কেনের স্পিডটা অ্যাজ নাম্বার 9 কম, আমার যেটা ফিল হয়েছে, অ্যান্ড পিএসজি ডিফেন্ডার্স আর কোয়াইট ফাস্ট, আর হ্যারি কেনের সেই এবিলিটিটা আছে যে ডিপ ডাউন করে বল ক্যারি করতে পারে, তার মধ্যে সেই পাসিং এবিলিটি আছে। হ্যারিকেন শুধুমাত্র টিপিক্যাল নাম্বার 9 নয়, আপনি হ্যারিকেনকে বল ক্যারিং নাম্বার 9 বলতে পারেন। তো হ্যারিকেন কালকে যখন ড্রপ ব্যাক করছিল, আপনি দেখলে এটা বুঝতে পারবেন, হাইলাইটস যদি আরেকবার নোটিস করেন, সারপ্রাইজিংলি কালকে কোনো সেন্টার ব্যাক হ্যারিকেনকে ট্র্যাক ব্যাক করেনি, কোনো সেন্টার ব্যাক কালকে হ্যারিকেন টেনে নিয়ে যেতে পারছিল না। ইট ওয়াজ দোজ টু ডিফেন্সিভ মিডফিল্ডার্স, একটা ছিল ভিটিনিয়া আর আরেকটা ছিল নেভেস, এই দুজনে কালকে হ্যারিকেনকে কন্টিনিউ ড্রপ ব্যাকের, যখনই হ্যারিকেন নিচে নেমেছে, এই দুজনের রোল ছিল হ্যারিকেনকে টার্ন করতে না দেওয়া, যাতে হ্যারিকেন টার্ন করলে যাতে সেই ফাইনাল বলটা না খেলতে পারে। আর এই একটা জায়গাতে আমার সম্ভব মনে হচ্ছে কালকে হ্যারিকেনের পজিশনটা অফ হয়ে যাওয়া, ওলিসের দিনটা প্রপারলি কালকে ছিল না, আমার যেটা মনে হলো ওলিসের দিনটা প্রপারলি। আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে দুটো জিনিস আমার কালকের ম্যাচে আরও বেশি করে চোখে পড়লো। প্রথম হচ্ছে পিএসজি গোলকিপারের ইন্টেনশনালি প্রত্যেকটা গোলকিককে একদম একটা কর্নার করে, বায়ানের দিকে একটা কর্নার করে থ্রো করে দেওয়া, প্রত্যেকটা, আই থিঙ্ক 90% অফ দ্য গোল কিকস ইন্টেনশনালি এটা করা হচ্ছিল, আইদার লেফট হ্যান্ড অর রাইট হ্যান্ড সাইডে। কেন? তার একটা বড় রিজন হচ্ছে, আপনারা এটাও দেখে থাকবেন, যখনই পিএসজি সেন্টার করে, তাদের ফার্স্ট স্টার্টই হয় তারা বলটাকে নিয়ে সোজা বায়ানের এন্ডের দিকে থ্রো করে দেয়, একদম তাদের গোলকিপার বক্সের কাছাকাছির দিকে যে থ্রোয়িং এন্ডটা হয় সেখানে, সেটা লেফট রাইট যে কোনো দিকে। তার কারণ হচ্ছে এই জায়গাটা একটা নতুন মাস্টার ক্লাস আমি বলতে পারি এটা লুই এনরিকের, যে যখনই বলটা ওখানে যাচ্ছে সেখান থেকে বায়ানকে থ্রো ইন করতে হবে। পিএসজি তাদের পুরো টিম নিয়ে আপ করছে যাতে সেই থ্রোইনটা না করতে দিতে পারে, ওদের থ্রোইন কিন্তু ওদের ওপর প্রেশার ক্রিয়েট করা। ওই মোমেন্টে থ্রোইন থেকে যে সেকেন্ড বলগুলো কালকে পিএসজি বারবার কালেক্ট করেছে, ওখান থেকে পিএসজি নিজের মাঝমাঠটাকে কন্ট্রোল করছিল, যদিও পজিশন ওয়াইজ 68%-এর কাছাকাছি, 66%-এর কাছাকাছি কালকে বায়ান বল হোল্ড করেছিল, কিন্তু বায়ানকে কালকে অতবার দেখে মনে হয়নি যে বায়ান খুব ডেঞ্জারাস ফাইনাল থার্ডে। উল্টে একটা নয়ারের দুর্দান্ত সেভ, আদারওয়াইজ 2-0 যে কোনো সময় হয়ে যেতে পারতো। মুসিয়ালা একটা গোল মিস করেছে আমি বলবো না, ওটা অ্যাকচুয়ালি পিএসজি গোলকিপারে ভালো সেভ, ডিজার্ভ করে পিএসজি ফাইনালটা যাওয়া, আমার মনে হয় দুটো লিগ মিলিয়ে তারা ডিজার্ভ করে। আরেকটা যে জিনিস আপনাদের কারেন্টলি আপনারা খবর পেয়ে গেছেন ভাই সবাই, যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম অলরেডি একটা ফাইটিং ক্লাবে পরিণত হয়ে গেছে। চুয়ামেনি আর ভালভার্দের মধ্যে এমন নাকি মারপিট হয়েছে যে ভালভার্দে মাথায়, মানে চুয়ামেনি নক আউট করে দিয়েছে ভালভার্দেকে, আর ভালভার্দে অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়ে মাথা কেটে গেছে, তাকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে। ক্যারারাস আর ওদিকে আপনার রুডিগারের মধ্যে নাকি বিশাল ঝামেলা হয়েছে, এমন চেঁচামেচি লাস্টের টিম মেটসদের এসে সরাতে হয়েছে। কিলিয়ান এমবাপে টিমের অনেকের সাথে কথা বলছে না, ভিনিসিয়াস জুনিয়রের সাথে কিছু প্লেয়ার কথা বলছে না, ভিনিসিয়াস কারোর সাথে কথা বলছে না, সাপোর্টিং স্টাফদের সাথে নাকি কিলিয়ান এমবাপে কথা বলছে না, টিম নাকি 2-3টে গ্রুপে ভাগ হয়ে গেছে, প্রচুর প্লেয়ার যারা ম্যানেজারের সাথে কথা বলছে না, অ্যান্ড সামনে এল ক্লাসিকো, অ্যান্ড এগুলো লিক হচ্ছে ড্রেসিং রুম থেকে। জাস্ট ইম্যাজিন, এগুলো ড্রেসিং রুম থেকে লিক হচ্ছে। আর এখানেই আমরা কালকে আর একটা জিনিস যেটা দেখলাম, যখন ডেম্বেলেকে 66 মিনিটে ডেম্বেলেকে সাবস্টিটিউট করলো লুই এনরিকে, জাস্ট ইম্যাজিন ডেম্বেলে, দ্য গোল স্কোরার, দ্য ব্যালন ডিওর হোল্ডার, যে ওই ম্যাচে গোল করেছে, যে দুটো লেগে ফাটিয়ে খেলেছে, যার ট্র্যাক ব্যাক আমরা দেখছি পিএসজিতে, যার নতুন জন্ম হয়েছে, তাকে যখন 66 মিনিট, যখন ও ম্যাচ পুরোপুরি হাতে নয়, তখন লুই এনরিকে তাকে সাবস্টিটিউট করে দিল। সে সাবস্টিটিউট হওয়ার সময় ক্ল্যাপ করলো, প্লেয়ারের সাথে হাত মেলালো, লুই এনরিকের সাথে দুর্দান্তভাবে হাত মেলালো এবং বেরিয়ে গেল। জাস্ট ইম্যাজিন 66 মিনিটের ট্যাকটিক্যাল রিজনে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করেছে, কি হবে? বা কিলিয়ান এমবাপেকে সাবস্টিটিউট করেছে, কি হবে?
দিস ইজ দ্য ডিফারেন্স রাইট নাও রিয়াল মাদ্রিদ আর পিএসজির মধ্যে। আরেকটা যে জিনিস যেটা অন্যান্য ক্লাবদেরও প্লেয়ারদেরও এটা দেখা উচিত ভাই, দিস ইজ এলিট মেন্টালিটি, টিম ফার্স্ট, ইন্ডিভিজুয়ালরা পরে। হতে পারে ইন্ডিভিজুয়ালরাই টিমকে জেতাবে, বাট এই মুহূর্তে ম্যানেজার মনে করেছে টিমের জন্য বেটার অপশন অন্য কোনো প্লেয়ারের সাব ইন হওয়া। যে তুমি যত বড় স্টার হও, যত বড় ইম্পর্টেন্ট প্লেয়ার হও, তোমাকে সাব আউট হতে হবে, তো ইউ হ্যাভ টু বি। আর যেটা এখন আই থিঙ্ক লুই এনরিকে যেটা সব থেকে বেশি করতে পেরেছে এই পিএসজি টিমের মধ্যে দুটো সিজনের মধ্যে, সেটা হচ্ছে তিনটে সিজনে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পুরো টিমের রেসপেক্টটা নিজের দিকে নিয়ে নেওয়া। যে ভাই পুরো টিম ম্যানেজারকে রেসপেক্ট করে, পুরো টিম এই ম্যানেজারের জন্য যা খুশি করতে পারে। এটা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদেরও প্রবলভাবে দরকার। সো দ্যাটস অল আজকের ভিডিও। এমনিতেই 10 মিনিটের ভিডিও লম্বা হয়ে গেল। এটুকুই। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার গাইস, বাই।